হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এথিক্সের লাস্ট চ্যাপ্টার গ্যান চার্ট অ্যান্ড পিইআরটি ডায়াগ্রাম। চলুন শুরু করা যাক। তো প্রথমে জেনে নিই হোয়াট ইজ গ্যান চার্ট। A Gantt chart is a visual project management tools that helps to scheduling, tracking and managing tasks over a timeline. তো গ্যান চার্ট হচ্ছে একটা ভিজুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্টের টুল, মানে একটা প্রজেক্টের ভিজুয়ালাইজেশন করার জন্য এটাকে ইউজ করা হয়, যেটার মাধ্যমে স্কেজুয়ালিং দেখা যায় একটা প্রজেক্টের, ট্র্যাকিং সিস্টেম দেখা যায় ম্যানেজিং টাস্ক, মানে কোন কোন টাস্ক কোন সময় কমপ্লিট হচ্ছে এগুলো দেখা যায় এবং নির্দিষ্ট টাইমলাইন সেখানে দেখা যায়। ইট কনসিস্ট অফ হরিজেন্টাল বার দ্যাট রিপ্রেজেন্ট টাস্ক। আমরা জানি গ্যান চার্টে অনেকগুলো হরিজেন্টাল বার থাকে, তাই না? সেগুলোকে বলা হয়, মানে সেগুলো কি কাজে ইউজ করা হয়, যে রিপ্রেজেন্ট টাস্ক, টাস্ককে রিপ্রেজেন্ট করার জন্য হরিজেন্টাল বারগুলো ইউজ করা হয়। উইথ দেয়ার লেন্থ ইন্ডিকেটস দ্য ডিউরেশন অফ ইচ টাস্ক। অর্থাৎ তাদের লেন্থটা বোঝায় হচ্ছে কোন টাস্ক কতক্ষণ ধরে, তার ডিউরেশনটা কতটুকু সেটাকে বোঝায়। যেমন ধরেন যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে গ্যান চার্ট, তাই না? তো এই বারটা হচ্ছে হরিজন্টাল যে বার, সেটা হচ্ছে আমাদের বোঝায় যে কোন কাজটা করা হচ্ছে, এবং যে লেন্থটা সেটা বোঝায় যে কতটুকু টাইম ধরে সেই কাজটা করা হচ্ছে, এটাই আর কি। আর কি ফিচার্স অফ গ্যান চার্ট, গ্যান চার্টের কিছু ফিচার্স এখন দেখবো। ফার্স্টে হচ্ছে টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটি, লিস্ট অফ দ্য টাস্ক ইনভলভ ইন এ প্রজেক্ট। অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা তার মধ্যে কোন কোন কাজগুলো আছে সেটার লিস্ট এই গ্যান চার্ট কিন্তু দিয়ে দেয়। দেন হচ্ছে টাইম লাইন, এই হরিজেন্টাল টাইম লাইন এক্সিস্ট শো দ্য ডেজ, উইক অর মান্থ। অর্থাৎ হরিজেন্টাল যে টাইম লাইনটা আমাদের গ্যান চার্টে থাকে সেটা হচ্ছে ডে, অর্থাৎ দিন, সপ্তাহ এবং মাস আমাদেরকে ইন্ডিকেট করে। দেন হচ্ছে বার, ইচ বার রিপ্রেজেন্ট এ টাস্ক, প্রতিটা বার হচ্ছে একটা কাজকে রিপ্রেজেন্ট করে। শোয়িং দ্য স্টার্ট ডেট, ডিউরেশন অ্যান্ড দ্য এন্ড ডেট। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে প্রতিটা বার হচ্ছে কাজের হিসেবে রিপ্রেজেন্ট হয়, এবং সেটা শুরু হয়েছে কখন এবং শেষ হয়েছে কখন এবং তার ডিউরেশনটা কতটুকু ছিল সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে। দেন হচ্ছে ডিপেন্ডেন্সিস, লিঙ্ক বিটুইন টাস্ক টু শো ডিপেন্ডেন্সিস, তাদের মধ্যে মানে নির্ভরশীলতা কতটুকু সেই সম্পর্কটা নির্দেশ করে। মাইলস্টোন, ইম্পর্টেন্ট চেক পয়েন্টস অ্যান্ড কি ইভেন্টস ইন এ প্রজেক্ট। অর্থাৎ আমাদের কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ যে চেক পয়েন্টগুলো থাকে প্রজেক্টের ক্ষেত্রে, বা প্রধান যেই ইভেন্টগুলো হয়, সেগুলোকেও গ্যান চার্ট খুব ভালোভাবে আমাদের সামনে ভিজুয়ালি উপস্থাপন করে। দেন হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, অ্যাসাইনিং টিম মেম্বার্স টু স্পেসিফিক টাস্ক। অর্থাৎ আমরা এই যে স্পেসিফিক কাজগুলো করবো একটা প্রজেক্টের জন্য, তার জন্য বিভিন্ন ধরনের টিম মেম্বারকে আমরা অ্যাসাইন করব, সে তারা যাতে রিসোর্সগুলোকে অ্যালোকেট করতে পারে সেই জন্য। এটা হচ্ছে ইউজেস অফ গ্যান চার্ট। কি কারণে আমরা গ্যান চার্ট ইউজ করব? প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড স্ক্যাচুয়ালিং, প্রজেক্টের প্ল্যানিং এর জন্য এবং স্ক্যাচুয়ালিং এর জন্য আমরা গ্যান চার্ট ইউজ করতে পারি। হেল্পস ইন অর্গানাইজিং টাস্ক এফিসিয়েন্সি, অর্থাৎ টাস্ককে এফিসিয়েন্ট করার জন্য এটা গ্যান চার্ট আমাদের খুবই সাহায্য করে। দেন হচ্ছে ট্র্যাকিং প্রোগ্রেস, কোন কাজের প্রোগ্রেস কতটুকু হচ্ছে বা কি প্রোগ্রেস দরকার আরও সেটা জানার জন্য, মানে প্রোগ্রেসকে মেনলি ট্র্যাক করার জন্য গ্যান চার্ট ইউজ করতে পারি। অ্যালাউস মনিটর দ্য টাস্ক কমপ্লিশন, অর্থাৎ কোন কাজটা কমপ্লিট হচ্ছে কোন কাজটা কমপ্লিট হয়নি, আরও ফার্দার আর করতে হবে, সেই জন্য মানে সেইগুলোকে ট্র্যাক করার জন্যই মেনলি আমরা গ্যান চার্টকে ইউজ করতে পারি। দেন হচ্ছে টিম কোঅর্ডিনেশন, হেল্পস ইন অ্যাসাইন রেসপন্সিবিলিটিস অ্যান্ড ম্যানেজিং ওয়ার্কলোডস। অর্থাৎ কোন টিম মেম্বার কোন কাজটা করবে, কতটুকু ডিউরেশন ধরে সেই কাজটা করবে, মানে একটা কোঅর্ডিনেশনকে সে রিপ্রেজেন্ট করে, বা রেসপন্সিবিলিটিকে, বা এই যে কাজগুলো কে কোনটা করবে সেটাকে ম্যানেজ করতে সাহায্য করে। দেন হচ্ছে আইডেন্টিফাই বটলনেক্স, অর্থাৎ শো ডিলেস অ্যান্ড ডিপেন্ডেন্সি দ্যাট মাইট ইম্প্যাক্ট ডেডলাইন। অর্থাৎ গ্যান চার্টের যেই ইয়েগুলো, যে কোন কারণে ডিলে হতে পারে, কোন কারণে নির্ভরশীলতা আসতে পারে, যার ফলে আমাদের কোনো সমস্যা যাতে না হয়, আমাদের নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে সেই প্রজেক্টটা আমরা যাতে বিল্ড করতে পারি, সেই জন্য কিন্তু এই গ্যান চার্ট আমরা ইউজ করতে পারি, যে একটা প্রজেক্টের টাইম লাইন ফিক্সড করার জন্য। এখন আমরা দেখবো বেনিফিটস অফ গ্যান চার্ট আর লিমিটেশনস অফ গ্যান চার্ট। তো ফার্স্টে আমরা বেনিফিটগুলো দেখি। ক্লিয়ার ভিজুয়ালাইজেশন, মানে অর্থাৎ এটাকে যেটা বললাম যে কোন কাজটা কতটুকু টাইম ধরে হবে, কতটুকু ডিউরেশনে হবে, কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে, কতটুকু প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু আমরা ভিজুয়াল মানে ভিজুয়ালাইজেশন বলতে পারি, তাই না? এটা হচ্ছে তার ফার্স্ট বেনিফিট। সেকেন্ডটা হচ্ছে টাস্ক
স্ক্যাজুয়ালিং, টাস্ককে স্ক্যাজুয়ালের আওতায় আনা যায়। ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্টকে ইমপ্রুভ করা যায়। টাস্ক ডিপেন্ডেন্সিস অর্থাৎ কাজের নির্ভরতা বৃদ্ধি করা যায়। রিসোর্স অ্যালোকেশন করা যায়। প্রোগ্রেস ট্র্যাকিং করা যায়। ইনহ্যান্স টিম কোঅর্ডিনেশন বা টিমের মধ্যে কোঅর্ডিনেশন বিল্ড আপ করা যায়। আর্লি রিস্ক আইডেন্টিফিকেশন করা যায়, কোনো ধরনের রিস্ক যদি থাকে রিস্ককে এখানে ম্যানেজমেন্টও করা যায় জ্ঞান সেটের মাধ্যমে। আর জ্ঞান সেটের লিমিটেশনসটা হচ্ছে কমপ্লেক্সিটি ইন লার্জ প্রজেক্ট, কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে এই জ্ঞান চ্যাট কিন্তু অনেক বেশি কমপ্লেক্সিটি বিল্ড আপ করে, যার ফলে জ্ঞান চ্যাট তখন আর ইউজ করা পসিবল হয় না। দেন হচ্ছে টাইম কনজিউমিং আপডেটস, অর্থাৎ কোনো ধরনের আপডেট থাকে সেটাকে কনজিউম করতে অনেক টাইম, মানে সেটাকে আপডেট করার জন্য অনেক বেশি টাইম কনজিউম হয়ে যায়। দেন হচ্ছে লিমিটেড ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ ফ্লেক্সিবিলিটিটা খুবই লিমিটেড থাকে। ওভারল্যাপিং টাস্ক ক্যান বি কনফিউজিং, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ ওভারল্যাপ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা কনফিউজিং হতে পারে। যেমন ধরেন আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, এই যে এখানে দেখেন এই কাজটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, আবার সেম টাইমে কিন্তু আর একটা কাজও চলছিল, মানে কোন কাজটা কোন কাজের পরে হচ্ছে এটা অনুসারে বুঝতে কিন্তু লার্জ প্রজেক্টের ক্ষেত্রে বা মিডিয়াম প্রজেক্টের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যায়, এটা লিমিটেশন। দেন এটা হচ্ছে নো ডিটেল রিসোর্স ম্যানেজমেন্ট, ডিটেলস কোনো রিসোর্স ম্যানেজমেন্ট থাকে না গ্যানস্টের ক্ষেত্রে। রিকোয়ার্ড সফটওয়্যার টুলস, অর্থাৎ সফটওয়্যার যে টুলসগুলো সেগুলো রিকোয়ার্ড হিসেবে গ্যানস্টেটা দেওয়া লাগে, এটা কিন্তু তার লিমিটেশন। তো এখন আমরা দেখবো যে পিইআরটি ডায়াগ্রামটা কি। পিইআরটি হচ্ছে প্রোগ্রামেবল ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক ডায়াগ্রাম। A PERT diagram is a project management tool used to plan, schedule and coordinate tasks in a project. অর্থাৎ আমাদের যে পিইআরটি ডায়াগ্রামটা এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টুল, যেটা ইউজ করে আমরা যে কাজগুলো করবো সেই প্রজেক্টে সেটা একটা প্ল্যানিং, সেটা একটা স্ক্যাজুয়ালিং এবং সেটা একটা কোঅর্ডিনেট অর্থাৎ সমন্বয় করা যায় কাজগুলোর মধ্যে, এটার পিইআরটি ডায়াগ্রামের মাধ্যমে। ইট ইজ এ ফ্লো চার্ট বেসড রিপ্রেজেন্টেশন দ্যাট ভিজুয়ালাইজ দ্য সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস, টাস্ক ডিপেন্ডেন্সিস অ্যান্ড এস্টিমেটেড কমপ্লিশন টাইম। অর্থাৎ এটা অনেকটা ফ্লো চার্টের মতন কাজ করে, যে ফ্লো চার্টে যেমন কোন কাজটা কত কিভাবে হবে, কোন দিকে কোনটার ফ্লো হবে, মানে ইন ডিটেলস যেটা ধারণা পাওয়া যায় ফ্লো চার্ট দেখলে, সেম কাজটাই পিইআরটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটা প্রজেক্টের জন্য তার অ্যাক্টিভিটিসগুলোকে বা ডিপেন্ডেন্সিসগুলোকে অ্যাট এ গ্লান্স দেখতে পারি। এখন আমরা দেখব কি ফিচার্স। আমাদের যে পিইআরটি ডায়াগ্রাম সেটার কি ফিচার্সগুলো হচ্ছে নোট রিপ্রেজেন্ট টাস্ক অর ইভেন্ট ইন এ প্রজেক্ট, অর্থাৎ নোটগুলো হচ্ছে কোনো একটা কাজ বা ইভেন্টকে, মানে প্রজেক্টে কোনো একটা কাজ বা ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। অ্যারোগুলো দিয়ে বোঝানো হয় শো ডিপেন্ডেন্সিস অ্যান্ড দ্য সিকোয়েন্স অফ দ্য টাস্ক, অর্থাৎ কোনটার উপর কোনটা ডিপেন্ডেন্স, কোনটার কোন সিকোয়েন্সের পর কোন সিকোয়েন্স আসবে, এগুলোকে বোঝানোর জন্যই পিইআরটি ডায়াগ্রামে অ্যারো সাইনকে ইউজ করা হয়। দেন হচ্ছে ক্রিটিক্যাল পাথ, দ্য লংগেস্ট পাথ থ্রু দ্য নেটওয়ার্ক ডিটারমাইন দ্য মিনিমাম প্রজেক্ট ডিউরেশন। অর্থাৎ মানে আমাদের যে কাজগুলো সম্পূর্ণ করবো সেগুলো কোন সময়, মানে কতটুকু সময় নিয়ে সে কাজগুলো হবে বা কি ধরনের কাজ দীর্ঘ সময় ধরে চলবে, এই জিনিসগুলো এখানে মানে কি বলবো ডিটারমাইন করা হয়। দেন হচ্ছে টাইম এস্টিমেট, ইউজেস 3 এস্টিমেট ফর ইচ টাস্ক, তিনটা এস্টিমেট করা হয় টাইমে, সেটা হচ্ছে অপটিমাস্টিক টাইম, পেসিমাস্টিক টাইম আর মোস্ট লাইকলি টাইম। অপটিমাস্টিক টাইম হচ্ছে দ্য শর্টেস্ট টাইম টু কমপ্লিট এ টাস্ক, অর্থাৎ সবচেয়ে কম সময়ে একটা টাস্ক কমপ্লিট করার জন্য অপটিমাস্টিক টাইমটাকে ইউজ করা হয়। আর প্যাসিমাস্টিক টাইমটাকে ইউজ করা হয় দ্য লংগেস্ট টাইম টু কমপ্লিট এ টাস্ক, অর্থাৎ সর্বোচ্চ টাইম একটা টাস্ককে কমপ্লিট করার জন্য যেই টাইমকে এস্টিমেট করা হয় সেটাকে বলা হয় প্যাসিমাস্টিক টাইম। আর মোস্ট লাইকলি টাইম হচ্ছে দ্য রিয়েলিস্টিক এস্টিমেট অফ কমপ্লিশন টাইম, অর্থাৎ একটা মানে কাজকে দেখে তার একটা ধারণা নেওয়া যায় এই কাজটা করতে এতটুকু টাইম লাগবে, এটাই হচ্ছে মোস্ট লাইকলি টাইম। দেন হচ্ছে লাস্টেরটা স্ল্যাক টাইম। স্ল্যাক টাইম হচ্ছে indicates how much delay is allowed without affecting the overall project schedule, অর্থাৎ কতটুকু ডিলে হলেও এই প্রজেক্টের ওভারঅল যে স্কেজুল সেটা চেঞ্জ হবে না বা সেটা এফেক্টেড হবে না, সেটাই হচ্ছে স্ল্যাক টাইম। এগুলো ছিল পিইআরটি ডায়াগ্রামের কি ফিচার্স। এখন আমরা দেখব ইউজেস অফ পিইআরটি ডায়াগ্রাম। পিইআরটি ডায়াগ্রামের ইউজেসগুলো হতে পারে আইডেন্টিফাইং দ্য ক্রিটিক্যাল পাথ টু এনশিওর টাইমলি প্রজেক্ট কমপ্লিশন, অর্থাৎ ক্রিটিক্যাল পাথগুলোকে সে আইডেন্টিফাই করে এবং সেই অনুযায়ী প্রজেক্টকে কমপ্লিট করতে সাহায্য করে। ম্যানেজিং কমপ্লেক্স প্রজেক্ট উইথ মাল্টিপল টাস্ক ডিপেন্ডেন্সিস, অর্থাৎ মাল্টিপল টাস্কের ডিপেন্ডেন্সিস করার মাধ্যমে সে কমপ্লেক্স প্রজেক্টকে ম্যানেজ করতে পারে।
এস্টিমেট প্রজেক্ট ডিউরেশন ইউজিং প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা বিচার করে একটা প্রজেক্টের ডিউরেশনগুলোকে সে এস্টিমেট করতে পারে। অপটিমাইজিং রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড স্ক্যাজুয়ালিং, অর্থাৎ রিসোর্স অ্যালোকেশন এবং স্ক্যাজুয়ালিংকে সে অপটিমাইজ করতে পারে। এখন দেখো বেনিফিটস অফ পিইআরটি ডায়াগ্রাম এবং লিমিটেশনস অফ পিইআরটি ডায়াগ্রাম। তো ফার্স্টে দেখো বেনিফিটস দেখো, হেল্পস আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পাথকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। ইমপ্রুভ প্রজেক্ট প্ল্যানিংকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এস্টিমেট টাইম অ্যান্ড মোর অ্যাকুরেটলি, বা টাইমকে অ্যাকুরেটলি এস্টিমেট করতে সাহায্য করে। বেটার রিস্ক ম্যানেজমেন্টেও পিইআরটি ডায়াগ্রাম হেল্প করে। ইনহ্যান্স কোঅর্ডিনেশন, অর্থাৎ তাদের মধ্যে যেই কি বলবো, কোঅর্ডিনেশন মানে সমন্বয়, সেই সমন্বয়টা করতে সাহায্য করে। ইফেক্টিভ অফ কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে ইফেক্টিভ রোল প্লে করে। আর অপটিমাইজেস রিসোর্স অ্যালোকেশনকে অপটিমাইজ করে। আর পিইআরটি ডায়াগ্রামের লিমিটেশনস হচ্ছে কমপ্লেক্স ফর মানে লার্জ প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু পিইআরটি ডায়াগ্রাম কমপ্লেক্স। টাইম কনজিউমিং ফর ক্রিয়েট অ্যান্ড আপডেট, কোনো একটা কিছু ক্রিয়েট করতে গেলে বা আপডেট করতে গেলে পিইআরটি ডায়াগ্রামে সেটা কিন্তু টাইম কনজিউমিং একটা বিষয়, কারণ সেখানে সিকোয়েন্স অনুযায়ী কাজ হয়, তাই না? কারণ সিকোয়েন্স ওখানে ব্রেক করলে এটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় ওই মুহূর্তে। রিয়েলাইজ অন টাইম এস্টিমেট, অর্থাৎ টাইম এস্টিমেট করতে মাঝে মধ্যে সে ভুল করে। নট সুইটেবল ফর সিম্পল প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু পিইআরটি ডায়াগ্রাম সুইটেবল না। নো রিসোর্স ম্যানেজমেন্ট, কোনো রিসোর্স ম্যানেজমেন্ট নাই। হার্ড টু ইন্টারাপ্ট উইথ এক্সপার্টিজ, অর্থাৎ এটা খুবই কঠিন একটা এক্সপার্টিজের সাথে ইন্টারপ্রেট করা। অ্যাট এ গ্লান্স যদি বলতে চাই, পিইআরটি ডায়াগ্রাম হচ্ছে ফ্লো চার্ট আর গ্যান্ট চার্ট হচ্ছে বার চার্ট। ফোকাস করে পিইআরটি ডায়াগ্রাম টাস্ক ডিপেন্ডেন্সিস অ্যান্ড টাইমলাইন এবং টাস্ক ডিপেন্ডেন্সিসের উপরে সে কিন্তু ফোকাস করে। আর গ্যান্ট চার্ট কিসের ফোকাস করে? টাস্ক স্ক্যাজুয়ালিং অ্যান্ড প্রসেস ট্র্যাকিং, মানে টাস্ককে স্ক্যাজুয়াল করা এবং প্রসেসকে ট্র্যাক করার জন্য গ্যান্ট চার্ট কাজ করে। টাইম এস্টিমেশনের ক্ষেত্রে পিইআরটি ডায়াগ্রাম ইউজ 3 টাইমস এস্টিমেট, অর্থাৎ আমরা এটাকে দেখলাম যে 3টা ওয়েতে সে টাইমকে এস্টিমেট করতে পারে। আর গ্যান্ট চার্টের ক্ষেত্রে সে ফিক্সড টাইম এস্টিমেট করতে পারে, একটাই টাইম এস্টিমেট করতে পারে। বেস্ট ফর, মানে পিইআরটি ডায়াগ্রাম হচ্ছে বেস্ট কার জন্য? কমপ্লেক্স প্রজেক্ট উইদাউট আনসার্টেন ডিউরেশন, অর্থাৎ কমপ্লেক্স প্রজেক্ট বাট সেখানে কোনো আনসার্টেন ডিউরেশন যদি থাকে সেক্ষেত্রে পিইআরটি ডায়াগ্রাম বেস্ট সলিউশন। আর গ্যান্ট চার্ট কখন হবে? প্রজেক্ট উইথ ওয়েল ডিফাইন্ড টাস্ক অ্যান্ড ডেডলাইন্স, যে প্রজেক্টে ওয়েল ডিফাইন্ড টাস্ক থাকবে এবং ডেডলাইন ফিক্স থাকবে সেক্ষেত্রে আমরা গ্যান্ট চার্টকে খুব ইজিলি ইউজ করতে পারবো। তো আসলে এখন দেখবো ওয়াই পিইআরটি ডায়াগ্রাম ইজ বেটার দেন গ্যান্ট চার্ট। কেন পিইআরটি ডায়াগ্রাম গ্যান্ট চার্টের তুলনায় বেটার? ফিচার্স হচ্ছে ফার্স্টে বেস্ট ফর কমপ্লেক্স প্রজেক্ট। পিইআরটি ডায়াগ্রামের ক্ষেত্রে হ্যান্ডেলস ইন্টারডিপেন্ডেন্ট টাস্ক ওয়েল, অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্ট যে টাস্কগুলো সেগুলোকে সে হ্যান্ডেল করতে পারে। গ্যান্ট চার্ট বিকামস ক্রাউডেড উইথ টু মেনি ডিপেন্ডেন্সিস। গ্যান্ট চার্ট কিন্তু একাধিক ডিপেন্ডেন্সির উপরে ডিপেন্ড করে, কারণ সে কিন্তু কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে একদমই বেস্ট না। টাস্ক ডিপেন্ডেন্সিস ক্লিয়ারলি শো রিলেশনশিপ বিটুইন টাস্ক, অর্থাৎ টাস্কের মধ্যে যে রিলেশনশিপগুলো থাকে সেগুলো ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়। আর জ্ঞান চার্টে শো ডিপেন্ডেন্সিস বাট লেস ইফেক্টিভলি, অর্থাৎ সবগুলো কাজে ডিপেন্ডেন্সি সে শো করে বাট সেটা কিন্তু মাঝে মাঝে লেস ইফেক্টিভ হয়, মানে ইফেক্টিভ হয় না। দেন হচ্ছে টাইম এস্টিমেশন ইউজেস 3 টাইমস এস্টিমেট, অপটিমিস্টিক, পেসিমিস্টিক অ্যান্ড মোস্ট লাইকলি। আর জ্ঞান চার্টের ক্ষেত্রে সে একটা ফিক্সড টাইম এস্টিমেট ইউজ করে। ক্রিটিক্যাল পাথ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইজিলি ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল পাথকে ইজিলি ডিটারমাইন করতে পারে পিইআরটি ডায়াগ্রাম। আর নট ডিজাইন টু হাইলাইট দ্য ক্রিটিক্যাল পাথ ক্লিয়ারলি, অর্থাৎ জ্ঞান চার্টে কিন্তু এই ক্রিটিক্যাল পাথকে ক্লিয়ারলি ডিজাইন করা যায় না বা হাইলাইট করা যায় না। দেন হচ্ছে রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি হ্যান্ডেলিং। পিইআরটি ডায়াগ্রামের ক্ষেত্রে অ্যাকাউন্টস অফ প্রজেক্ট রিস্ক বাই ইউজিং প্রবাবিলিটি বেসড এস্টিমেট, অর্থাৎ আমরা যেই প্রবাবিলিটির উপর বেস করে একটা টাইমকে এস্টিমেট করতে পারি যার ফলে প্রজেক্টের রিস্ক থাকে। বাট অ্যাজুম অল টাস্ক উইল কমপ্লিটেড উইদিন প্ল্যান টাইম। ক্যান্সারে কিন্তু সেই রিস্ক বা আনসার্টেনিটি হ্যান্ডেলের কোনো সুযোগ নেই, তার কারণ তারা নির্দিষ্ট টাইম লাইন মেনটেন করে সেই কাজটাকে, মানে সেই প্ল্যান মাফিক সে কাজটাই করে। হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। পিইআরটি ডায়াগ্রাম হচ্ছে ফ্লো চার্ট বেস একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয়, আর গ্যান্ট চার্ট হচ্ছে বার চার্ট বেস একটা
ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয়। আর পিআরটি ডায়াগ্রাম আইডিয়াল ফর কমপ্লেক্স টাস্ক সিকোয়েন্সিং, মানে কমপ্লেক্স টাস্ককে সিকোয়েন্স করার জন্য পিআরটি ডায়াগ্রাম বেটার, আর লিনিয়ার প্রজেক্টের ক্ষেত্রে গ্যান্ট চার্ট বেটার। বেস্ট ফর স্কেজুয়ালিং, এখানে পিআরটি ডায়াগ্রাম হচ্ছে হেল্পস ইন প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইজিং ডিপেন্ডেন্সি। আমাদের যে প্ল্যানিং এবং ডিপেন্ডেন্সিসগুলো অ্যানালাইজ করা লাগে সেটার ক্ষেত্রে এই পিআরটি ডায়াগ্রাম হেল্প করে। হেল্প ইন ট্র্যাকিং প্রোগ্রেস ওভার টাইম, অর্থাৎ গ্যান্ট চার্ট হচ্ছে আমাদের প্রোগ্রেসকে ট্র্যাক করার জন্য হেল্প করে। এটাই হচ্ছে মেনলি পিআরটি ডায়াগ্রাম এবং গ্যান্ট চার্টের মধ্যে বেসিক ডিফারেন্স, এবং কোনটা কেন ভালো সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। When to use PRT instead of Gantt chart, কখন আমরা PRT ডায়াগ্রাম ইউজ করব Gantt চার্টের পরিবর্তে? When a project has uncertain deadline and requires time estimate flexibility, অর্থাৎ যখন আমাদের কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে ডেডলাইনকে আনসার্টেন বলা হবে এবং সেক্ষেত্রে সেই টাইমের যে এস্টিমেটটা সেটাকে ফ্লেক্সিবল করতে বলা হবে বা ফ্লেক্সিবিলিটিকে এনশিওর করতে বলা হবে, সেক্ষেত্রে আমরা গ্যান্ট চার্টের পরিবর্তে অবশ্যই PERT চার্ট ইউজ করব। When dependencies and sequencing between task and ক্রুশিয়াল, অর্থাৎ ডিপেন্ডেন্সিগুলো যখন সিকোয়েন্সিং টাস্ক এবং ক্রুশিয়াল মোমেন্টের উপর ডিপেন্ড করে তখন আমরা পিইআরটি ডায়াগ্রাম ইউজ করব গ্যান্ট চার্টের পরিবর্তে। দেন হচ্ছে ফর রিসার্চ, কনস্ট্রাকশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট অর লার্জ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ওয়ার প্ল্যান ইজ কমপ্লেক্স, কোনো একটা কমপ্লেক্স প্ল্যানিং যখন থাকবে তখন আমরা অবশ্যই পিইআরটি ডায়াগ্রাম ইউজ করবো, গ্যান্ট চার্ট কিন্তু ইউজ করবো না। When a critical path analysis is required to meet strict deadlines, কোনো ক্রিটিক্যাল পাথকে অ্যানালাইজ করতে বলা হয় এবং সেই সাথে বলা হবে স্ট্রিক্ট ডেডলাইনকে মিট করার জন্য সেই মুহূর্তে আমরা পিইআরটি ডায়াগ্রাম ইউজ করবো গ্যান্ট চার্টের পরিবর্তে, কারণ গ্যান্ট চার্ট ক্রিটিক্যাল পাথ অ্যানালাইজ করতে পারে না, তাই না? আসেন এখন আমরা এই পিইআরটি ডায়াগ্রামের ক্রিটিক্যাল পাথ মেথডের একটা এক্সাম্পল দেখি। আমার স্লাইডে ক্রিটিক্যাল পাথের যে এক্সাম্পলটা সেটা অ্যাড করতে মনে ছিল না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই ম্যামের স্লাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ক্রিটিক্যাল পাথের এক্সাম্পলগুলো কীভাবে সলভ করতে হয়। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে কি বলা হয়েছে যে আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা এগুলো না দেখি, এগুলোকে স্কিপ করি, আমরা জাস্ট ABCDEFGHI পর্যন্ত দেখবো, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। দেন এখানে বলা হয়েছে কোন মানে কোনটার সাথে কোনটা কানেক্টেড, আর এখানে তার ডিউরেশন দেওয়া আছে। এগুলোকে বেস করে এখন আমাদেরকে সাপোজ কোশ্চেনে বলা হয়েছে একটা পিআরটি ডায়াগ্রাম ড্র করতে। তাহলে আমরা সেই ডায়াগ্রাম কীভাবে ড্র করতে পারি দেখেন। এখানে যখন আমরা দেখবো এ কোথা থেকে আসছে কোথা থেকে আসেনি এবং ডিউরেশন হচ্ছে 3। তাহলে আমরা প্রথমে নোট ধরে নেব। আমরা বলছিলাম না যে পিইআরটি ডায়াগ্রামে নোট ধরে নিতে হয় এবং অ্যারো সাইন দিয়ে ইন্ডিকেট করতে হয় যে কোন নোট কোন দিকে যাচ্ছে বা সিকোয়েন্সটা কোন দিকে হচ্ছে। তাহলে যেহেতু এ থেকে কোথাও যায়নি সেজন্য এ থাকবে আমাদের এখানে, দেন হচ্ছে এ ডিউরেশন A3। এখন দেখেন বি কোথা থেকে আসছে, বি আসছে এর থেকে। তাহলে এ কোন নোটটা ছিল, এ ছিল এই নোটটা, তাই না? দেন আমরা বির জন্য নিলাম এই নোটটা, এটা হচ্ছে বি। দেন হচ্ছে সির জন্য আবার দেখেন কি আছে, বি সির জন্য নান, মানে কোনো নোট থেকে সে আসেনি এবং এর ডিউরেশন হচ্ছে 4। তাহলে C4কে আমরা রেখে দিলাম। এরপর হচ্ছে ডি, ডি আসছে কোথা থেকে, বি আর সি থেকে। তাহলে আমরা ডি কে নিচ্ছি এখানে, যেহেতু বি হচ্ছে এখানে ছিল আর সি হচ্ছে এখানে, তাহলে এই জন্য বি আর সি থেকে দেখেন অ্যারোটা কিন্তু ডির দিকে আসছে, তাই না? এটা হচ্ছে ডি। এরপরে দেখেন ই কোথা থেকে আসছে, বি আর সি থেকে। বি আর সি কোথা থেকে ছিল, বি আর সি এখানে ছিল, আর দেখেন বি আর সি থেকে কিন্তু ডিতে অলরেডি একটা মানে দুইটা অ্যারো যাচ্ছে, এখান থেকে আর কি অ্যারো দেওয়া সম্ভব? সম্ভব। আমরা যদি চাই আমরা এখানে একটা নোট দিতে পারি, সেটা হচ্ছে ইর জন্য। দেখেন এটা আসছে বিট থেকে এবং এটা আসছে সিট থেকে এই নোডের মাধ্যমে, তাই না? কারণ একটা নোট থেকে আমরা জানি দুইটা অ্যারো সাইন দেওয়া পসিবল। আবার দেখেন এখানে এফ, এফ কোথা থেকে আসছে, এফ আসছে ইর থেকে। তাহলে ই নোট কোনটা ছিল, ই নোট ছিল এটা, তাহলে এফ আসছে এখান থেকে, এটা হচ্ছে এফ এর জন্য। এরপরে কে আসছে, জি, জি কোথা থেকে আসছে, জি আসছে ডি থেকে। তাহলে ডি কোথায় ছিল, ডি ছিল এইটা, তাহলে এবার এখান থেকে কি আসছে, এই নোটের মাধ্যমে এখান থেকে জি আসছে। এরপর হচ্ছে এইচ, এইচ কোথা থেকে আসছে, এফ আর জি থেকে। তাহলে জি হচ্ছে এইটা আর এফ হচ্ছে এইটা, তাই না? তাহলে এই দুটো থেকে এখন কোন নোটে যাচ্ছে, এইচে যাচ্ছে। দেন আই হচ্ছে এখানে কোথা থেকে আসছে, এইচ থেকে আসছে। তাহলে এটা হচ্ছে এইচ এর পরে আই, এইচ থেকে আসছে, তাহলে এইচ থেকে এখন আই এ যাবো, আই থেকে আমাদের গোল নোট। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা ক্রিটিক্যাল পাথ ক্যালকুলেট করতে চাই,
আমরা এখানে 10, 20, 30, 40 নাম্বার দিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ABCD বা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন জাস্ট বোঝার সুবিধার জন্য। তো এখানে যদি ক্রিটিক্যাল পাথ ডিটারমাইন করতে বলা হয় সেক্ষেত্রে দেখেন আমরা প্রথমে কোথায় যাবো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। তাহলে আমরা এই ওয়ে মেনটেন করে কিন্তু স্টার্টিং নোট থেকে গোল নোটে পৌঁছে যেতে পারলাম, তাই না? তো এটা মনে রাখবেন যে কোন নোট থেকে আসছে, যেমন এ কোনো নোট থেকে আসছে না, বাট বি কিন্তু আবার এ নোট থেকে আসবে। আবার দেখেন সি কোনো নোট থেকে আসছে না, আবার যখন ডির পালা আসবে তখন কিন্তু সে বি আর সি নোট থেকে এক্সপান্ড হবে। আবার যখন ই আসবে তখন সে আবার বিসির থেকেও এক্সপান্ড হবে। যখন একই নোট বারবার এক্সপান্ড করা দরকার হবে তখন আমরা ওই নোটগুলোকে হয় উপরে নাহলে নিচে নিয়ে নেবো, কারণ একই সিরিয়ালে নেওয়া তখন আর পসিবল হয়ে ওঠে না, তাই না? একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। আর এফ আসছে ই থেকে, জি আসছে ডি থেকে, মানে যেই নোটটা যেটা থেকে আসবে সেই অ্যারোটা তখন সেই দিক থেকে ইন্ডিকেট করবে। আর ডিউরেশনগুলো আমরা পাশে লিখে দেবো। যেমন ধরেন এখানে এর জন্য ছিল 3, বির জন্য ছিল 4, A3, B4, সির জন্য ছিল 4, C4, ডি এর জন্য ছিল 8। এরকমভাবে আমরা এই ডিউরেশনগুলোকে লিখে নিব। তো এটাই ছিল ক্রিটিক্যাল পাথের এক্সাম্পল এবং তার সলিউশন। তো আশা করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।